যারা মমতা ব্যানার্জির ভুল ধরে অন্য দল অন্য পার্টি করার ইচ্ছা করছেন, আমি তাদের খোলা কানে এই কথাটা নেওয়ার জন্য অনুরোধ করছি। মমতা ব্যানার্জি যদি ভালো না হয়, মমতা ব্যানার্জির সঙ্গে তোমার যদি সংসার না হয়, এই রকম জায়গায় স্টেজ করে হিম্মতের সঙ্গে বলো, আমার বউয়ের লক্ষ্মীর ভান্ডারটা ফেরত দিলাম, আমার মেয়ের কন্যাশ্রীটা ফেরত দিলাম, আমার স্বামীর কৃষক বন্ধুটা ফেরত দিলাম, আমার পরিবারের স্বাস্থ্য সাথী কার্ডটাও ফেরত দিলাম। মমতা ব্যানার্জি যদি অপবিত্র মহিলা হন তোমার কাছে, আমি বিতর্ক করব না। মমতা ব্যানার্জি যদি তোমার কাছে খারাপই হয়, হিম্মত দেখিয়ে মমতা ব্যানার্জির 105টা প্রকল্পকে ফেরত দিয়ে তবে তুমি অন্য জায়গায় সংসার করো, তোমার কাছে আমার কিছু বলার থাকবে না। ঠান্ডা মাথায় বোঝার জন্য অনুরোধ করছি। খুব ভাই হিসাবে, বন্ধু হিসাবে, প্রিয়জন হিসাবে আমি বুঝতে অনুরোধ করছি। আমি জানি না কোন মধু আপনি খাচ্ছেন, তবে আমার যেটা মনে হয়েছে, আমার বাড়িতে বাচ্চাদের প্রতিদিন সকালে একটু মধু আর কালো জিরে খাওয়ার অভ্যাস। একদম ঘুম থেকে উঠবে, একটু মধু হাতে দেবো, 2-4টে কালো জিরে, এইটা খেয়ে তারপরে চা পানি যা খাওয়া হবে। যদি পারেন আপনারাও খাবেন। সকালবেলা মধু আর কালো জিরেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, ডাক্তাররা এটাকে খুব ভালো বলে। তো কখনো কখনো মধু ঢালতে যেয়ে পরে পিঁপড়ে একটু খায়, কিন্তু কোনোদিনে আমার মনে হয়নি যে পিঁপড়ে তো মধু খুব ভালোবাসে, অন্তত 50 গ্রাম মধু আলাদা করে এক জায়গায় রাখি, ওরা একটু খাক। কেউ কোনোদিন রসগোল্লা, চিনি, মধু আলাদা করে পিঁপড়েকে কোনোদিন কেউ খেতে দিয়েছে বলে মনে হয়? আলাদা করে কেউ কখনো দেয়নি, কখনোই দেয়নি। এখন দিল্লির জোরদার জমিদাররা পশ্চিমবঙ্গে কিছু পিঁপড়ে বাছাই করে মধু দিল। পিঁপড়েগুলো সেই মধুর কিনারায় খুব মজা করে খাচ্ছে, দারুণ মজা করে খাচ্ছে। যেহেতু এটা বিজেপির দেওয়া মধু, টেস্ট তো দারুণ ভালো। তবে যে বা যারা XYZ বিজেপি দেওয়া এই মধু খাচ্ছেন, আমি তাদের করজোড়ে নিবেদন করছি, একবার মধু আর পিঁপড়ে দিয়ে পরীক্ষা করে দেখবেন। ওই মধু যেখানে আছে, মধুর কানায় পিঁপড়ে মধু খেতে খেতে যখন মধুর উপরে যখন চলে যায়, যে মধু পিঁপড়ে দারুণ মজা করে খাচ্ছিল, একটা টাইমে সেই মধুর ভিতরে ডুবে পড়াই সেই পিঁপড়ের কিন্তু মরণ ঘটে যায়। আপনি যারা লোভ করে, স্বার্থপর হয়ে, জাতির সঙ্গে বজ্জাতি করে বিজেপির এই মধু খাওয়া ধরেছেন, ওই মধুর মাছ দরিয়ায় কিন্তু আপনাকে একদিন ডুবে মরতে হবে। মধুতে ডুবে মৃত্যু হোক, এটা আমিও চাই না, ফিরে আসুন। আমি শেষ কথা বলছি আপনাদের, সুযোগ থাকলে পরে না একদিন আসতাম। শুধু রতিনদা অনেক দিনের বন্ধু মানুষ, খুব ভালোবাসেন। বেচারা ফোন করেছেন, আমার অনেক চাপ থাকার পরেও আমি ওই মানুষটার কথা ফেলতে পারিনি, এসেছি। সুযোগ থাকলে আজকে নাঙল দিয়ে দিচ্ছি, পরে একদিন এসে ট্রাক্টর দিয়ে দিতাম, কিন্তু সেই সুযোগটা তো আমার হাতে আর নেই। সামনে আর মাত্র 2-3 দিন সময়, খুব ঠাসা প্রোগ্রামের ভিতরে রয়েছে। আমি শেষ কথা বলছি, মানুষ যখন আনন্দ করে ভোট দিতে যায়, তখন আমাদেরও খুব আনন্দ হয় যে না, গণতন্ত্র এখনো আমাদের দেশে টিকে আছে। আমরা খুব আনন্দ পাই যে না, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি। এই গণতন্ত্রের এক একটা EVM এ দাদার এখানে ক্যান্ডিডেট কতজন আছে? রবীন্দ্রের এখানে 10 জন। তো 10 জনের একটা EVM আপনার সামনে দেওয়া হবে, আপনার পছন্দ মতো। দাদার নামটা কোন 5 নম্বর, দাদার নামটা 5 নম্বরে আছে। আপনি 5 নম্বরের জবা ফুলের বটনটা টিপে দিলেন, বটন টিপে দিলেন। আমার একজন জিজ্ঞেস করছে, বলছে ভাই ওই ভোট দেওয়ার সময় বটন টেপা আমি যখন টেপবো, আমি কি বিসমিল্লাহ বলে টিপতে পারবো? এরকম ফতোয়া কেউ তো জিজ্ঞেস করি। তাই আমি বললাম, ভাই তোমার এই মশলার জবাবটা আমার 1-8 দিন সময় দাও। আমি 1-8 দিন, ও কিসি ভোট দেবো না দেবো তা বলিনি, শুধু বলেছে বটন টেপার সময় বিসমিল্লাহ বলে কি টেপা যাবে। 1-8 দিন সময় নিয়ে খুব ভাবলাম,
ভেবে চিনতে ইভিএম মেশিন তো নবীর জমানায় ছিল কি? নবীর জীবনে ছিল না। তাহলে ইভিএম এর ফতোয়াও নবীর জীবনের হাদিস দিয়ে পাওয়া যাবে না। এটা এখন বাস্তবের সঙ্গে যুক্তি তর্ক দিয়ে আমাকে বোঝাতে হবে। তা আমি ওইটা নিয়ে একটু বুঝপাড় করে আমি বললাম, ভাই এই ভোট দিয়ে না আমরা সরকার নির্বাচন করি, যারা আগামী 5 বছর আমাদের এই রাজ্য চালাবে, আমাদের এই দেশ চালাবে, ওরা নির্বাচিত হবে, বটন টিপে। তাহলে যারা দেশ চালাবেন, রাজ্য চালাবেন, যারা আমাদের সেবা দেবেন, যারা আমাদের পরিষেবা দেবেন, কাজটা তো চালাবেন, এটা তো চালিকা শক্তি তারা হবেন, কাজটা তো খারাপ না। তা তুই ভাই এমন একটা দল বেছে নিস যে দলের কারণে দেশের জনগণ শান্তিতে থাকবে, দেশ ভালো চলবে, দেশের জনগণ নিরাপদ থাকবে। যদি তোর মনে হয় কোন দল ভালো না, তাহলে তার ভেতর থেকে খারাপের, অনেক খারাপের ভিতরে এইবারে ভাগ করবি। এই দল 90% খারাপ, এটা 80 ভাগ খারাপ, এটা 50 ভাগ খারাপ, এই দলটা হচ্ছে 10 ভাগ খারাপ। তাহলে 90 ভাগ খারাপ যে দল, 10 ভাগ খারাপ যে দল, তাহলে 90টায় ভোট না দিয়ে 10-এ দিস। যেটা কম খারাপ সেইটারে ভোট দিস। তাহলে তাই দেবো আমি। চিন্তাটা তোর মাথা ঘামিয়ে চিন্তা ভাবনা করে সবচেয়ে ভালো দলটারে দিস। আর যদি ভালো দল না পাস, খারাপের ভিতরে যেটা কম খারাপ সেইটাকে যদি ভোট দিস, তাহলে বিসমিল্লাহ একবার না তুই 3 বার পরে বটন টিপিস। আচ্ছা, আপনার কি মনে হয় মশলাটা আমি খুব ভুল বলেছি? ভোটের শুরুতে বিসমিল্লাহ বলা কোনো দোষ নেই। তো আপনারা যারা হিন্দু মুসলমান আছেন, বটনটায় টিপলেন, রতিনদার 5 নম্বর বটনে জোড়া ফুলে চাপ দিলেন, পিপি করে একটা শব্দ হলো, ভিভি প্যাডের জোড়া ফুলের চিহ্নের একটা প্যাড বক্সে পড়ে গেল। ভোট দিলেন মানে শুধু এইটা নয়, একবার টিপলেন, একবার ভিভি প্যাড পড়ে গেল। আমরা গুনে এবার শেষে দেখব রতিনদা টোটালে কত ভোট পেয়েছেন, আমরা সেটা পরে গণনা করে দেখব। এই সঙ্গে সঙ্গে আমার এটাও মনে হয়েছে বর্তমান দেশের যা পরিস্থিতি, বর্তমান দেশের যে অবস্থা আমরা উপলব্ধি করছি, দেখছি, সেই পরিস্থিতির ভিত্তিতে আমি একথা চিৎকার করে বলতে পারি, একবার করে রতিনদার 5 নম্বর বটনটা টিপবেন, রতিনদার দিকে একটা ভোট যাবে, আর গণতন্ত্রের রাইফেলের একটা করে দানা অমিত শাহ নরেন্দ্র মোদীর বুকে 5 রাখে খাজনা করে যাবে। এই 5 নম্বর বোতাম এত পরিমাণ টিপবেন যতক্ষণ গণতন্ত্রের বুলেটে এরা দুটো অজ্ঞান হয়ে না পড়ে, তত সময় পর্যন্ত এই বটন টিপতেই থাকবেন। এটা শুধুমাত্র রতিনদার ভোট সংখ্যা বাড়ানোর বটন নয়, সেই সাথে সাথে নরেন্দ্র মোদী, অমিত শাহ বুকের 5 রাখে গণতন্ত্রের বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেবার ইভিএম, সেইভাবে আপনাদের কাজ করতে হবে। দয়া করে আমার কথাগুলো যেভাবে শুনেছেন, যেভাবে বুঝেছেন, যদি আমার বক্তব্যের দায়ভার আমার কাছে, আমি বক্তব্য রাখবো, পরে ফারাদ ভাইয়ের কাছে কৈফিয়ত করবেন, উনি জবাব দেবেন না। আমার বক্তৃতার জবাব আমি দেব, আমার আলোচনার দায়বদ্ধতা আমার উপরে। সুতরাং কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, এবং সেই সাথে সাথে এটাও বলবো, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, দলিত, আদিবাসী, মতুয়া, সিডিল কাস্ট, সিডিল ট্রাইব, আমরা সবাই মিলে এই দেশটা আমাদের পরিবার। আমরা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, এটা আমাদের পরিবার। এই পরিবারে সবাই থাকবে, হিন্দু থাকবে, মুসলমান থাকবে, শিখ থাকবে, ইসাই থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, মতুয়া থাকবে, সিডিল কাস্ট, সিডিল ট্রাইব থাকবে। সবাইকে নিয়ে মিলেমিশে আমরা বাঁচবো, এবং এই মিলেমিশে বাঁচার জন্য পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। তিনি যেভাবে 71 বছর বয়সেও অসম্ভব রকম পরিশ্রম করে বাংলার সবাইকে আগলে রেখে সুন্দরভাবে রাজ্য পরিচালনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাই তার জন্য আমার অন্তর থেকে কামনা তিনি সুস্থ থাকুন, এবং অভিষেকজি এনারা দুইজনের দীর্ঘ জীবন কামনা করে আপনারা যারা সৈনিক আছেন এবং এখানে যারা দলের নেতৃত্ব আছেন, তাদের সবাইকে আমার আন্তরিক সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার এই ছোট্ট আলোচনা
এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, খোদা হাফেজ।